গল্পের ক্যানভাসে তুলি ছোঁয়ানোর আগে জানতে চাই, এই গল্পের সাক্ষী কে, কোথা থেকে হচ্ছেন? কমেন্টে জানান আপনার ঠিকানা। বাপরে, এবারের শীতটা বেশ ভালোই পড়বে মনে হচ্ছে। অক্টোবর মাস, তাতেই কেমন হাড় কাঁপুনি দিচ্ছে। ট্রেন থেকে নেমে স্টেশন চত্বরের আবছা আলো পেরিয়ে বাড়ির পথে পা বাড়াতে বাড়াতে এই কথাই ভাবছিল বিমল। শহরের এক কারখানায় তার গতর খাটা জীবন, ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়া, আর রাতের শেষ ট্রেনে ইছাপুরের এই নিঃসঙ্গ প্ল্যাটফর্মে ফেরা, এই তার নিত্যদিনের রোজ নামচা। এমনিতেই গ্রাম্য এলাকা, সন্ধে নামলেই পথঘাট জনশূন্য হয়ে আসে। তার উপর আজকের এই হিমেল হাওয়া যেন শেষ মানুষটির উপস্থিতিও মুছে নিয়ে গেছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে নির্জনতায় মোড়া বিমলের পৈতৃক ভিটে। তাড়াতাড়ি পা চালাই, গিন্নি বাড়িতে একা মেয়েকে নিয়ে আছে। গিন্নি মাংসের চপ খাবে, সেটা কিনতেই আরো দেরি হয়ে গেল। আজকে ও দেখে খুব খুশিও হবে। খাসির মাংসর চপ, এখনই বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। স্ত্রীর মুখ আর মেয়ের উচ্ছ্বাস কল্পনা করতে করতে বিমলের পায়ে গতি আসে। কিন্তু এই পথ তাকে নিয়ে যাবে ইছাপুরের সেই প্রাচীন শ্মশানের পাশ দিয়ে, যেই স্থানকে ঘিরে রয়েছে অগণিত অলৌকিক জনশ্রুতি। এই রে, ভুলেই তো গিয়েছিলাম, আজকে শনিবার। শনিবার তো শ্মশানের পথ দিয়ে যাওয়াও মানা, তার মধ্যে আজকে আবার আমার সাথে আমিষ রয়েছে। ততক্ষণে সে প্রায় অর্ধেক পথ পেরিয়ে এসেছে। এখন অন্য পথে ফিরতে গেলে কেবল সময় সাপেক্ষ নয়, গরম চপগুলোর উষ্ণতাও হারিয়ে যাবে। যা আছে কপালে, এই আদিম বিশ্বাসে ভর করে সে এগিয়ে চলল সেই অশুভ পথের দিকেই। কয়েক পা এগোতেই সে উপস্থিত হল দেবীতলার শ্মশান ঘাটে। অদূরে অন্ধকারের এক বিশাল চন্দ্রতাপের নিচে যেন লুকিয়ে রয়েছে গোটা শ্মশান ভূমি। আজ রাতে সম্ভবত কোনো নতুন চিতা জ্বলেনি, পোড়া কাঠের গন্ধ বা মানুষের চিহ্ন মাত্র নেই। বিমল যথাসম্ভব শ্মশানের দিক থেকে দৃষ্টি সরিয়ে রেখেই দ্রুত পায়ে এগোতে লাগল। কিন্তু তার ষষ্ঠেন্দ্রিয় ক্রমাগত জানান দিচ্ছিল, অন্ধকারের ভেতর থেকে একজোড়া শীতল চোখ তাকে অনুসরণ করছে। শত চেষ্টা করেও সে তার দৃষ্টিকে ফেরাতে পারল না। তার চোখ চলে গেল শ্মশানের পাশে সেই ঝাঁকড়া জামরুল গাছটার দিকে। ঠিক তখনই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আবছা অন্ধকারের মাঝেই সে দেখল একটি অপরিষ্কার কাপড় পরা মেয়ে স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল, আর সেই অন্ধকারের মাঝেও স্পষ্ট বোঝা যায় তার চোখ দুটি অস্বাভাবিক সাদা, যেন দুটি মার্বেলের গোলক। মেয়েটি একবার বিমলের দিকে আর একবার তার হাতের চপের পুটুলিটার দিকে তাকিয়ে এক বিচিত্র অর্থহীন হাসি হাসল। বিমলের বুঝতে অসুবিধে হল না কেন গ্রামের লোক শনিবার রাতে এই পথে আসতে নিষেধ করে। তার উপর তার সাথে রয়েছে আমিষ। মেয়েটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে শুরু করল। বিমল উপলব্ধি করল এক ভয়াল বিপদ ঘূর্ণিঝড়ের মতো তার দিকে ধেয়ে আসছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে হাতের পুটলিটা সেখানেই ফেলে দিয়ে নিজের বাড়ির দিকে দীর্ঘশ্বাসে ছুট দিল। কোনো মতে দৌড়ে সে বাড়ির দরজায় পৌঁছল। বিমল দরজায় ধাক্কা দিতেই, গিন্নি, গিন্নি তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো গিন্নি। দু একবার ডাকার পরেই বিমলের স্ত্রী পূর্ণিমা দরজা খুলে স্বামীকে অমন হাঁপাতে দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে। এ কি, তুমি তুমি অমন ভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? বিমল কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরে ঢোকার মুহূর্তেও সে একবার বাইরের জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সেই অশরীরী ছায়া তার পিছু নিয়েছে কিনা। না, আসেনি।
বড় বাচ্চা বেঁচে গেছি। এই কথা বলেই সে কাঠের দরজাটা সশব্দে বন্ধ করে দিল। কিন্তু বিমলের চোখ এড়িয়ে গেল অদূরের এক বিশাল গাছের নিচে দাঁড়িয়ে সেই মেয়েটি তখনও তাদের বাড়ির দিকেই তাকিয়ে আছে। তার মুখে ক্ষণিকের জন্য খেলে গেল এক পৈশাচিক উল্লাসের হাসি। এই নাও, এই জলটা খাও তো। পূর্ণিমার বাড়িয়ে দেওয়া এক ঘটি জল বিমল এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। এবার বলো তো কি হয়েছে তোমার? তোমাদের জন্য খাসির মাংসের চপ কিনেও বাড়ি আনতে পারলাম না। কেন, কি হয়েছিল? ওই শ্মশানের পথে। বিমল এরপর তার সাথে ঘটে যাওয়া হাড় হিম করা অলৌকিক ঘটনা সবিস্তারে পূর্ণিমাকে জানালো। সব শুনে পূর্ণিমাও কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। স্বামীর অভিজ্ঞতার কথা শুনেই তার গলা শুকিয়ে কাঠ। এ তো ভীষণ ভয়ঙ্কর ঘটনা গো। শ্মশানের পাশ দিয়ে শনিবার রাতে তোমাকে আমি বারবার না করেছিলাম, তারপর আবার আমিষ নিয়ে আসছিলে। বিপদে তো পড়াটাই ছিল, তাও তোমার অনেক বরাত ভালো যে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছো। বিমল বাড়ি ফেরার পর থেকেই তাদের পোষা কুকুর ভুলু বাড়ির সামনে গাছটির দিকে তাকিয়ে একটানা চিৎকার করে যাচ্ছিল আর মাঝে মাঝে ভয়ে কুকিয়ে উঠছিল। আচ্ছা, ভুলুটা আমি আসার পর থেকেই অমন করছে কেন গো? ও তো এমন করে কখনো চিৎকার করে না বা কাঁদেও না। কথাটা একদম ঠিকই বলেছ, কিন্তু ও যে এমন কেন করছে কে জানে। দাঁড়াও, ও দেখি তো, একবার দেখি। বিমল পূর্ণিমাকে বাইরে যেতে বারণ করল। তার মনের গভীরে এক অজানা ভয় ও চাপা উত্তেজনা কাজ করছিল। কিন্তু পূর্ণিমা বেরিয়ে দেখল তাদের কুকুরটা দাওয়ায় বসে দূরের গাছটির দিকে তাকিয়ে এক নাগাড়ে চিৎকার করছে, যেন সে এমন কিছু দেখতে পাচ্ছে যা মানুষের চোখে অদৃশ্য। পূর্ণিমাও সেদিকে তাকিয়ে গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। ভুলুর দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, এই ভুলু, অমন করছিস কেন ওইদিকে তাকিয়ে? হ্যাঁ, ওখানে কেউ নেই তো। এই চুপ কর। অবলা প্রাণীটি তার চোখের ভাষায় তার আরতি দিয়ে বোঝানোর চেষ্টা করল যে ওই অন্ধকারে যেন কেউ উপস্থিত আছে, কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ হল। আর অমন করে চিৎকার করিস না, এবার চুপ কর বলছি। পূর্ণিমার ধমকে ভুলু গুটিসুটি মেরে চুপ করে গেল। পূর্ণিমা ঘরে ফিরল। ভুলু অমন করছিল কেন? ও অন্ধকারে মনে হয় কিছু বিড়াল বা শেয়াল দেখেছে, তাই অমন করছে। ধমক দিতেই চুপ করে গেছে। ও ছাড়ো তো ওর কথা। দাঁড়াও, তোমাকে খেতে দিই। পূর্ণিমার চোখে যা ধরা পড়েনি তাদের পোষা কুকুরটির চোখে তা স্পষ্ট ছিল। সে দেখেছিল বটগাছটার ডালে পা ঝুলিয়ে বসে আছে সেই অশরীরী সত্তা। পূর্ণিমার কাছে বকুনি খেয়ে ভুলু একেবারে চুপ করে গিয়েছিল। কেবল মাঝে মাঝে ভয়ের একচোড়া স্রোত বয়ে গেলে কুকিয়ে উঠছিল। কিছুক্ষণ পর, সময়টা তখন মাঝরাত, হঠাৎ ভুলুর তীব্র চিৎকার। না, চিৎকার নয়, এক মর্মান্তিক আর্তনাদ। সেই আওয়াজ রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিয়েই চিরতরে থেমে গেল। সেই শব্দে বিমলের গভীর ঘুম ভেঙে গেল। এত সময় তো ভুলু চুপচাপই ছিল, হঠাৎ এমন করে উঠল কেন? ওর কি তবে খুব ঠান্ডা লাগছে? ওকে ঘরে রাখলেই ভালো হতো মনে হয়। কিন্তু ভুলুকে আর ঘরে আনার সুযোগ বিমল পেল না। দরজা খুলে বাইরে বেরিয়ে চাঁদের ম্লান আলোয় তার ঘর থেকে কিছু দূরে সে যে দৃশ্য দেখল তা তার গায়ের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভুলুর ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে কোনো হিংস্র জানোয়ার
যেন তার শরীরের বিভিন্ন অংশ খুবলে নিয়েছে। ভাগাড়ের কাছ থেকে তুলে আনা এই প্রাণীটি যে কখন তাদের পরিবারের একজন হয়ে উঠেছিল তা বিমল টেরও পায়নি। নিজের চোখের জল সে আর ধরে রাখতে পারল না। ঘুম ভেঙে বিছানায় বিমলকে না দেখে এবং ঘরের দরজা খোলা পেয়ে পূর্ণিমাও বাইরে বেরিয়ে সেই হাড় হিম করা দৃশ্য দেখল। পূর্ণিমার মনে হতে লাগলো তাহলে কি ভুলু অন্ধকারের দিকে তাকিয়ে তাদের কিছু বোঝানোরই চেষ্টা করছিল? সে নিজেকেই প্রশ্ন করল। শুনছো, এমনভাবে ভেঙে পড়ো না গো। মেয়ের ঘুম ভাঙার আগেই ভুলুর দেহটা বাড়ির পিছনের জমিতে পুঁতে দিতে হবে। মেয়ে ভুলুকে এমন অবস্থায় দেখলে যেমন ভয় পাবে তেমন কষ্টও পাবে। বিমল চোখের জল মুছতে মুছতে বলল, মেয়ে ভুলুর কথা জিজ্ঞাসা করলে তাকে কি বলবে? মেয়েকে বোঝানো তো সত্যিই খুব কষ্টকর হবে, তাও বলবো ভুলু কোথাও একটা চলে গেছে। দেখবে কদিন গেলে মনি একদম ঠিক হয়ে যাবে। বিমল স্ত্রীর কথা মেনে নিল, কিন্তু তাদের বিশ্বস্ত প্রাণীটির সাথে এমন নৃশংস ঘটনা কিভাবে ঘটল তা তাদের দুজনেরই বোধের অগম্য হয়ে থেকে গেল। পরের দিন সকালে বিমলের মেয়ে মনি ভুলুকে না দেখে কান্নায় ভেঙে পড়েছিল। পূর্ণিমা কোনো মতে তাকে শান্ত করে। বিমল একরাশ বিষণ্ণতা আর দুশ্চিন্তা নিয়েই কারখানার পথে পা বাড়ায়। সেদিন রাতে বিমল যখন বাড়ি ফিরছিল, বাড়ির বেশ কিছুটা দূর থেকেই সে তার মেয়ের মনির হাসির আওয়াজ শুনতে পেল। মেয়ে এত তাড়াতাড়ি ভুলুর চলে যাওয়াটা মেনে নিতে পারলো? মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে তাহলে। মেয়ের এই সহজভাবে মানিয়ে নেওয়াটা ভেবে বিমলের মনটা কিছুটা হালকা হল। কিন্তু বাড়িতে পৌঁছে সে যা দেখল তাতে সে প্রচণ্ড বিস্মিত হল। বাড়ির দাওয়ায় লণ্ঠনের আলোয় তার মেয়ে মনির সাথে খেলছে এক অচেনা মেয়ে। বিমলের উপস্থিতি টের পেয়েই মেয়েটি তার দিকে তাকালো। মুখে ফুটে উঠল সেই বিচিত্র হাসি। আবছা অন্ধকারে মেয়েটির মুখ দেখে বিমলের বুকটা ছ্যাঁত করে উঠল। এই মুখ তার ভীষণ চেনা। এ তো সেই শ্মশানের মেয়েটি। তুমি এসে গেছো? এ কি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বিমল মেয়েটির দিক থেকে দৃষ্টি না সরিয়েই ঘরের ভেতরে ঢুকল এবং উত্তেজিত স্বরে বলল, ওই মেয়েটা আমাদের বাড়িতে কেন? জানো তুমি ও কে? বলছে তো, ওর নাম কুসুম। ধুর, ও সব কেউ না। কালকে রাতে যে শ্মশানে মেয়েটির কথা বলছিলাম, এই হলো সেই মেয়ে। পূর্ণিমা বিমলের কথা শুনে হেসে ফেলল। তুমি 10-12 বছরের মেয়েকে শ্মশানে দেখেছো? তবে কথাটা একেবারেই মিথ্যে নাও হতে পারে। তুমি চলে যাওয়ার পর আজও বাড়ির দাওয়ার কাছে এসে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করতেই বলছিল ওর বাড়ি নাকি দক্ষিণ পাড়াতে। ওর মা মারা গেছিল মাস 6 আগে। ওর বাবা যেহেতু কাজের জন্য শহরে থাকে, তাই সবার বলা বলিতে একলা ছোট মেয়েকে কে দেখবে, তাই তার বাবা নাকি মাস 2 আগে আবার বিয়ে করে। কিন্তু ওর সৎমা নাকি ওকে ভীষণ অত্যাচার করত। তাই সে মারের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। হয়তো কাল রাতে শ্মশানেই ছিল। তোমার পিছন পিছন বাড়িতে এসেছিল ভয়ে, হয়তো রাতে আর আসেনি। তুমি সকালে চলে যেতে এসেছিল। আর তুমিও ওকে অমনি বাড়িতে রেখে দিলে? চেনা নেই, জানা নেই, সত্যি কথাও বলছে কিনা তার কোনো ঠিক নেই। না না, এভাবে ওকে বাড়িতে রাখাটা ঠিক হয়নি। তুমি মিছিমিছি অত ভাবছো গো। ওই অতটুকু একটা মেয়ে বাবা মাকে ছাড়া থাকতে পারে? সেই নিয়ে কি কেউ মিথ্যে কথা কয় বলো? বাড়িতে আছে, থাক না। আবার যখন দেখবে বাড়ির জন্য মন কেমন করছে, তখন নিজেই বাড়িতে ফিরতে চাইবে। আর তাছাড়া মনির সাথেও খুব ভাব হয়ে গেছে। মনি তো ভুলুর কথা এর জন্যই ভুলতে পেরেছে। কিন্তু না, আর কোনো কিন্তু নয়।
যখন ওকে সকালে দেখি সত্যিই খুব খারাপ লেগেছিল গো। নোংরা কাপড়, উস্কো খুস্কো চুল, বাড়িতে যে কতটা অযত্নে ছিল তা প্রথম দেখাতেই বুঝতে পারছিলাম। তখন আমি ওকে মনির একটা জামা দিয়েছিলাম। বিমল অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী আর মেয়ের কথা ভেবে চুপ করে গেল। সে ঘর থেকে বেরোতেই তার চোখ পড়ল মেয়েটির দিকে। এবারও সে এক অদ্ভুত শীতল দৃষ্টিতে বিমলের দিকেই তাকিয়েছিল। রাতে সবাই একসাথে খেতে বসল। কি রে কুসুম, তুই কিছু খাচ্ছিস না কেন? খাবারটা ভালো লাগছে না বুঝি? শরীর ভালো লাগছে না, এইটুকুই কেবল বলল সে। এরপরে রাতে সকলে শুয়ে পড়ার পর দরজায় মৃদু খুঁট শব্দে পূর্ণিমার ঘুম ভেঙে গেল। এত রাতে কুসুম বাইরে বেরিয়ে যাচ্ছে কোথায়? পূর্ণিমা প্রথমে ভাবল হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতেই সে বাইরে যাচ্ছে। কাউকে ডাকলে ঘুমের ব্যাঘাত হবে ভেবেই হয়তো সে চুপচাপ বেরিয়ে গেছে। সত্যিই মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, কিন্তু ওকে একা বাইরে ছাড়াটা ঠিক হবে না। এই ভেবে পূর্ণিমাও ঘর থেকে বেরোলো, কিন্তু সে বেরিয়ে যা দেখল তাতে তার ভুরু কুঁচকে গেল। কুসুম শৌচাগারের দিকে না গিয়ে উল্টো পথে শ্মশানের দিকে এগিয়ে চলল। এ কি, এত রাতে ওইদিকে যাচ্ছে কেন? পূর্ণিমা তার মনের কৌতূহলকে দমন করতে পারল না। সে কুসুমের পিছু নিল, কিন্তু এই অনুসরণই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিছু দূর যাওয়ার পর পূর্ণিমা দেখল কুসুম শ্মশানের জমাট অন্ধকারে মিলিয়ে গেল। এই গভীর রাতে কুসুম শ্মশানের ভেতরে কি করতে গেল? এই প্রশ্ন নিয়ে সেও শ্মশানের সেই গা ছমছমে অন্ধকারে প্রবেশ করল। ভেতরে কিছুটা এগোতেই এক অদ্ভুত শব্দ পূর্ণিমার কানে এলো, যেন কেউ কিছু একটা কাঁচা চিবিয়ে খাচ্ছে। হাড় ভাঙার কর্কশ শব্দ উঠছে। এবার পূর্ণিমার সত্যি ভয় হতে লাগলো। রাতের বেলায় শ্মশানে হিংস্র শেয়াল বা কুকুর ঘুরে বেড়ায়। তার মনে হলো কাউকে না জানিয়ে কুসুমের পিছু নেওয়াটা তার উচিত হয়নি। সে সেই স্থান ত্যাগ করাই শ্রেয় মনে করল, কিন্তু পিছনে ঘুরতেই সে দেখল তার থেকে সামান্য দূরেই কুসুম দাঁড়িয়ে আছে, মুখটা তার চুলে ঢাকা। এ কি কুসুম, তুই এখানে এত রাতে কি করছিস? কি রে, চুপ করে আছিস কেন? বল বল, কি করছিস? কুসুমের মুখ থেকে কোনো উত্তর এলো না। পূর্ণিমা তার সামনে গিয়ে একই প্রশ্ন করলেও মেয়েটি নির্বাক রইল। পূর্ণিমার হাত দিয়ে কুসুমের মুখের উপর থেকে চুলগুলো সরালো, কিন্তু এ কি, শরীরটা কুসুমের হলেও তার মুখটা এক অবর্ণীয় বীভৎস আকৃতি ধারণ করেছে। পূর্ণিমা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। কে কে তুমি? সেই বিকট মূর্তি মাথা নিচু করে এক পৈশাচিক ভঙ্গিতে হেসে উঠল। পূর্ণিমা পেছনে ঘুরে পালানোর চেষ্টা করতেই দেখল নিমিষের মধ্যেই সেই মূর্তি তার পেছনে এসে দাঁড়িয়েছে। ভয়ে পূর্ণিমার শরীর হাত পা অবশ হয়ে গেল। কুসুম, কুসুম, তোর কি হয়েছে? হ্যাঁ, এমন করছিস কেন কুসুম? কুসুম! পূর্ণিমার কথা শুনে সেই চেহারাটি আবার হেসে উঠল এবং তার দিকে এগিয়ে আসতে আসতে পূর্ণিমার নাম ধরে ডাকতে লাগলো, পূর্ণিমা, এই পূর্ণিমা, পূর্ণিমা। পূর্ণিমার মনে হলো সেই ডাক যেন শ্মশানের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। তার মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে নেমে এলো এক জমাট অন্ধকার, এরপরেই এক তীব্র যন্ত্রণা, তারপর সব শেষ। পূর্ণিমা।
পরদিন ভোরে বিমল ঘুম থেকে উঠে সারা বাড়িতে পূর্ণিমাকে খুঁজেও কোথাও পেল না। বিমল ও মণি বহুবার ডাকাডাকি করেও তার কোনো সাড়া পেল না। অথচ কুসুম বাড়ির দাওয়ায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বিমলের এত উচ্চস্বরের ডাকও যেন তার কানে পৌঁছচ্ছে না। এরই মধ্যে একটা জিনিস দেখে বিমলের চোখ আটকে গেল। সে খেয়াল করল মেয়েটির কাপড়ে স্থানে স্থানে রক্তের লাল ছোপ। কিসের দাগ ওটা? এই চিন্তায় তার মনটা ডাক ডেকে উঠল। এই কুসুম, তুই এখানে শুয়ে আছিস কেন? তোর কাপড়ে ওই লাল দাগগুলো কিসের? বিমলের ডাকে কুসুম চোখ খুলল। তার চোখ দুটো টকটকে লাল, মুখের কোণেও শুকনো রক্তের দাগ। ঠিক সেই সময়েই গ্রামের একজন ছুটে এসে সেই দুঃসংবাদটা দিল। বিমল পাগলের মতো শ্মশানের দিকে ছুটে গেল। মায়ের কথা শুনে ছোট মণিকেও আর ঘরে আটকে রাখা গেল না। সেও বাবার পিছু নিল। শ্মশানে পৌঁছে পূর্ণিমার বীভৎস ছিন্ন ভিন্ন নিথর দেহ দেখে বিমল বাকরুদ্ধ হয়ে গেল। মাকে ওই অবস্থায় দেখে মণি জ্ঞান হারালো। বিমল কি করবে কিছুই ভেবে না পেয়ে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল। পূর্ণিমার এমন মর্মান্তিক মৃত্যু কিভাবে হলো গ্রামের কারোরই বোধগম্য হল না। সব ব্যবচ্ছেদের পর পূর্ণিমার দেহ যখন বাড়িতে আনা হলো, তখন মেয়ের মানসিক অবস্থার কথা ভেবে তাকে মামার বাড়িতে রেখে আসা হলো। পূর্ণিমার সাদা কাপড়ের মোড়া দেহটা বাড়ির উঠোনে রাখা হলো। বিমল শোকে পাথর হয়ে গেছে। সেখানে উপস্থিত ছিল বিমলের বাল্যবন্ধু শৈল। সেও এই গ্রামেই থাকত, কিন্তু বহু বছর আগে এক সাধুর সঙ্গে গ্রাম ছেড়েছিল। প্রায় 10 বছর পর সে কদিন আগেই গ্রামে ফিরেছে এবং অল্প দিনেই গ্রামের মানুষের নানা সমস্যার সমাধান করে তাদের প্রিয় পাত্র হয়ে উঠেছে। এখানে আসা থেকেই কেমন একটা মাংস পচা গন্ধ পাচ্ছি। এই গন্ধ তো কেবল আশেপাশে অশুভ শক্তি থাকলেই পাওয়া যায়। শৈল চারিদিকে তাকাতেই তার দৃষ্টি কুসুমের উপর স্থির হল। মেয়েটির চারপাশে সে এক সূক্ষ্ম কালো ছায়া দেখতে পেল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সে পূর্ণিমার মৃতদেহের দিকে তাকিয়ে এক বিচিত্র ভঙ্গিতে হাসছে। মেয়েটা অমন তাকিয়ে আছে কেন, আর ওভাবে হাসছেই বা কেন? ওই মেয়েটাকে এই বাড়িতে আগে তো দেখিওনি। শৈল চোখ বন্ধ করে মুহূর্তের জন্য কি যেন ভাবল। তারপর চোখ খুলতেই তার মুখে ফুটে উঠল আতঙ্কের ছাপ। পূর্ণিমা সব দাহের কাজ শেষ করে বিমল যখন শ্মশান থেকে ফিরছিল, শৈল তাকে ডাক দিল। বিমল, তোদের বাড়িতে যে মেয়েটা আছে ও কোথা থেকে এসেছে জানিস? বিমল এই দুঃসময়েও দৃঢ় কণ্ঠে বলল, ওই মেয়েটা আসার পর থেকেই পূর্ণিমার এমন হলো। পূর্ণিমা ওকে বাড়িতে আশ্রয় দিয়েছিল। ওর সৎমায়ের অত্যাচারে ও নাকি বাড়ি ছেড়েছে। মণিকে আজকে ভুলেও বাড়িতে আনিস না, আর তুই নিজেও রাতে বাড়ি থেকে বেরোবি না। শৈল, কি হয়েছে বল না আমাকে। শৈল তার কথার কোনো উত্তর দিল না। বিমলের সাথে সেও বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে দেখল কুসুম কোথাও নেই। মেয়েটা কোথায় গেল? আমিও তো তোর সাথেই আসছি। আজকে রাতে আমি তোর বাড়িতেই থাকব। শৈলর কথার মাথামুন্ডু বিমলের বোধগম্য হচ্ছিল না, কিন্তু সে যে কোনো এক অশুভ শক্তির ইঙ্গিত পেয়েছে তা বিমল বুঝতে পারছিল। বিমল ঘরে ঢুকতেই দেখল শৈল তাদের বাড়ির কাছের গাছটার নিচে গর্ত খুঁড়ে কিছু একটা পুঁতে দিল এবং বাড়ির চারপাশে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়তে লাগল। শৈল, তুই কি করতে চাইছিস?
তা তো কিছুই বুঝতে পারছি না। আরেকটু রাত হোক, তাহলেই বুঝবি। এরপরেই তারা দুজনে ঘরে বিছানায় গিয়ে বসল। শৈলের কথা মতো বিমল লণ্ঠনের আলো কমিয়ে দরজা বন্ধ করে জানালা দুটি খুলে রাখল। ওই দেখ। শৈলের ইশারায় বিমল বাইরেই তাকাতে দেখল কুসুম অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো। সে বাড়ির কাছাকাছি এসে যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেল। সে ঘরে ঢোকার বহু চেষ্টা করল, কিন্তু কিছু একটা তাকে বাধা দিচ্ছে। ব্যর্থ হয়ে সে এগিয়ে গেল গাছটার দিকে। সেখানে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর সে তার নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই মাটি খুঁড়ে সে বের করে আনলো কাঁচা মাংসের টুকরো। এক বিকট হাসি হেসে সে সেই মাংস গোক গ্রাসে গিলতে লাগল। কিন্তু এখন সে আর কুসুম নয়, তার শরীর থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্করী নারীর রূপ। সেই মাংস খেয়ে তৃপ্ত হয়ে সে আবার অন্ধকারে মিলিয়ে গেল। বিমল সব দেখে জিজ্ঞাসু চোখে শৈলর দিকে তাকালো। জানি তোর মনে অনেক প্রশ্ন আছে, আমার মনেও ছিল। সেটার উত্তর পেতেই ওখানে কাঁচা মাংস রেখেছিলাম, আর দেখলাম আমার ধারণাই ঠিক। কি কি ধারণা? ওটা কি ছিল জানিস? ও কোনো কুসুম নয়, ও হলো যক্ষিণী। আর এটাও শোন, ওই তোর বউ পূর্ণিমাকে মেরেছে। পূর্ণিমার মৃতদেহ দেখতে এসেই আমার মনে হচ্ছিল এই বাড়িতে অশুভ শক্তি আছে। বিমল তখন শৈলকে শ্মশানের সেই রাতের ঘটনাটা বলল। শনিবারের রাতে শ্মশানের পাশ দিয়ে আমিষ নিয়ে আসাই তোর প্রথম ভুল ছিল। ওই দিনই সে ছদ্মবেশে তোর পিছু নিয়েছিল। পূর্ণিমা ওর মন ভোলানো কথায় বিশ্বাস করে ওকে বাড়িতে আশ্রয় দিয়েই সবচেয়ে বড় ভুলটা করেছিল। যক্ষিণী শ্মশানেই বাস করে এবং শনিবার রাতে এরা বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে। এরা সুযোগ বুঝে রূপ বদল করে মানুষের পিছু নিয়ে বাড়িতে প্রবেশ করে। একবার কোনো ভিটেতে প্রবেশ করতে পারলে সেই বাড়ি থেকে তাদের তাড়ানো প্রায় অসম্ভব। একে একে বাড়ির সকলকে মেরে তারা নিজেদের ক্ষুধা নিবারণ করে। ও কি আর এই ভিটে ছাড়বে না? যক্ষিণী যে ভিটাতে আসে 2 সপ্তাহের আগে সেখান থেকে যায় না। আমি মন্ত্র দিয়ে কেবল এক রাতের জন্য ওকে বাড়িতে প্রবেশ করা থেকে আটকাতে পেরেছি, যা আজকে করলাম। আমি ওকে ছাড়বো না। এই ভুল করিস না, বাড়ির বাইরে গেলেই মৃত্যু। ও কিন্তু বাড়ির আশেপাশেই আছে। যক্ষিণী রক্ত মাংসের কোনো প্রাণী নয় যে তুই ওকে শাস্তি দিবি। ও অন্ধকার জগতের বাসিন্দা। তাহলে এখন উপায়? তুই 2 সপ্তাহের জন্য মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে থাক। 2 সপ্তাহ পর ফিরে আসিস, ততদিনে সব শান্ত হয়ে যাবে। পরের দিন সকালেই বিমল তার মেয়ের কাছে শ্বশুর বাড়িতে চলে গেল। প্রতি রাতে সেই যক্ষিণীকে বিমলের শূন্য বাড়ির চারপাশে ঘুরতে দেখা যেত। বিমল আর মনির মনে পূর্ণিমার স্মৃতি এতটাই গভীর ক্ষত সৃষ্টি করেছিল যে তারা আর কোনোদিনও তাদের সেই ভিটেতে ফিরে আসেনি। পড়ে রইল কেবল এক পরিত্যক্ত শূন্য ভিটে। মাস 6 পর আজকে বাজার থেকে বড় একটা মাছ পাওয়া গেল। এত কম দামে এতটা বড় মাছ আশাই করা যায় না। চটপট শ্মশানের পাশের পথ দিয়েই চলে যাই। লোকটি শ্মশানের পথ ধরেই মাছ নিয়ে এগিয়ে চলল। সে খেয়াল করল না শ্মশানের অন্ধকার থেকে একটি ছোট মেয়ের ছায়া বেরিয়ে এসে নিঃশব্দে তার পিছু নিয়েছে এবং আবার সেই চক্রের পুনরাবৃত্তি হতে চলেছে। যদি গল্পটা মন ছুঁয়ে যায়
তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান।